নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি কি বলছে বাংলার আরও একটি পর্ব। কি বলছে বাংলা, বাংলার মানুষের অনুষ্ঠান। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা প্রতি বুধবার আপনারা এই অনুষ্ঠান দেখেন ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভলি। এবং এই অনুষ্ঠানে আমাদের মেন কন্টেন্ট কি আপনারা জানেন, জ্বলন্ত টপিক নিয়েই আমরা আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করি, তুলে ধরি যে নেগেটিভ পার্ট কোনটা, পজিটিভ পার্ট কোনটা, বাকি সব কিছুই আপনারা ডিসাইড করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাদের মধ্যে যা বাকযুদ্ধ চলছে এই নিয়ে কিন্তু উত্তপ্ত বঙ্গ রাজনীতি। চ্যাংদোলা একদিকে, ঠুসো অন্যদিকে, আবার ঠ্যাং ভেঙে দেব। এ নিয়ে আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, কিন্তু মজার কথা হলো মুখ্যমন্ত্রী এর মধ্যে আবার ফুরফুরা শরীফে গেলেন। সেখানে তোহা সিদ্দিকীর সাথে তার মিটিং হলো এবং সেখানে কেন গেলেন মুখ্যমন্ত্রী? এই মুহূর্তে দাঁড়িয়ে রমজান চলছে, এর রাজনৈতিক তাৎপর্য কিছু আছে কি? এই নিয়েই কি বলছে বাংলার আজকের পর্ব, কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আছেন, আগেও দেখেছেন আপনারা আমাদের অন্য অনুষ্ঠানে, সৌমিক রাহা আমার পাশে বসে আছেন, রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। সৌমিক, তোমাকে কি বলছে বাংলায় ট্রাইব টিভি বাংলায় স্বাগত। তুমি আগেও আমাদের অন্য অনুষ্ঠানে এসছো। আমি প্রথমেই যেটা তোমায় জিজ্ঞেস করব যে এই যে চ্যাংদোলা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এই যে কথা বললেন যে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের নতুন বিধানসভায়, মানে তিনি ধরে নিলেন যে তোমরা ক্ষমতায় আসছো, একদম বিধানসভার বাইরে ফেললেন। এটা বলা যায় বিরোধী দলনেতা? এটা বলা যায়? সেটা বলো। মাননীয় বিরোধী দলনেতা অত্যন্ত মানে রক্ষণশীল, অত্যন্ত সংবেদনশালী, তাই জন্য উনি অত সুন্দর শব্দ ব্যবহার করেছেন, অতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। উনার জায়গায় যদি আজকে মানে একটু সামান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যদি কেউ রকচটা ব্যক্তি বা ওই ধরনের কিছু কেউ হতো, তাহলে এই দিনটা তো আসতোই না। তার আগে যেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, সেই দিনকেই আমরা তো অনেক পরে জেনেছি বা টেলিকাস্ট অনেক পরে হয়েছে। আমরা উনি বিরোধী দলনেতা, উনার কথা ছাড়ুন না, আমি সরাসরি বলছি, যদি আমরা সঙ্গে সঙ্গে খবর পেতাম, আর যেটা লোকসভার মতন যদি বিধানসভাটা লাইভ টিভিতে দেখানো হতো, সেদিনকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আর ওই বিধানসভা থেকে বেরোতে হতো না ক্ষমা না চেয়ে। ওপেন বলছি, শান্তিপূর্ণ সহাবস্থানে লক্ষ লক্ষ নাগা সাধু ডাকতাম, ওখানে বসে থাকতাম। কত পুলিশ আছে, ডাকুন মুখ্যমন্ত্রী। না না না, যা ইচ্ছা তাই বলবে। সৌমিক, তুমি যেটা বলছো মৃত্যুকুম্ভ নিয়ে অনেক চর্চা হয়েছে, আমরা অনেক কিছু বলেছি নিশ্চয়ই, কিন্তু আমার প্রশ্ন যে এই যে চ্যাংদোলা শব্দ তিনি বলছেন এবং পার্টিকুলারলি একটি রিলিজনকে নিয়ে বলছেন, এই যে হিন্দুত্ব তাস তোমরা খেলছো, তোমার মনে হয় যে এই হিন্দুত্ব তাস নিয়ে তোমরা 26-এ বৈতরণী পার করবে? দেখুন, তাস কেউ খেলেনি। আমরা মুসলমানদেরকেও সম্মান জানাই, কিন্তু রাষ্ট্রবাদী মুসলমানদের। আমরা এই ধরনের তাস তো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তাস খেলতে শুরু করেছে। কে সেই কথাটা বলেছে যে যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়? কি উপলক্ষে? মানে 19-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমেছে, যখন প্রেস কনফারেন্স করছে বলছে আমি ইফতার পার্টিতে যাব, আপনারাও আসুন, যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। আপনি কোনোদিন বেগম শেখ হাসিনাকে দেখেছেন হিজাব পরে ইফতার পার্টির নাম করে ভোট তুলতে? বেগম খালেদা জিয়াকে দেখেছেন ইফতার পার্টিতে গিয়ে হিজাব পরে এরকমভাবে ভোট চাইতে? কোনোদিন দেখেছেন? দেখুন, ইফতার পার্টি করতে পারে কারা, আগে ধর্ম জানতে হবে। শুনুন, আমি আপনাকে উত্তরটা দিই। ইফতার আমি প্রশ্নটা করলে তুমি উত্তরটা ভালোভাবে দিতে পারবে। এই যে তুমি বলছো, তাহলে তুমি কি এটা অস্বীকার করবে যে বিজেপি হিন্দুত্ব কি প্রজেক্ট করছে না, মানে হিন্দুত্বের লাথি খাচ্ছে না? দেখুন, হিন্দুত্ব আমাদের, আমি গর্বিত হিন্দু টি শার্ট পরে বিরোধী দলনেতা সহ, আমরা গর্বিত হিন্দু, এটা লাথি খাওয়া নয়। আমি হিন্দু তার মানে আমি মুসলমান বিরোধী, তার এই ট্যাগলাইনটা কেন দিয়ে দিচ্ছেন? হিন্দু মানে কি, সনাতন মানে কি? স্বধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি। কিন্তু এই সম্প্রীতির নামে কেউ যদি আমার ধর্মকে অপমান করে, কেউ যদি আমার ধর্মের প্রতি অশালীন আচরণ করে, আমরাও কি চুপ করে বসে থাকতে এসেছি?
না, তাহলে তুমি হুমায়ুন কবিরকে সমর্থন করছো তোমার দল, তাই তো? মানে যেখানে হুমায়ুন কবির বলেছেন, আমরা শুনবো পরে সেটা, হুমায়ুন কবির বলেছেন যে আগে আমার জাতি তারপর আমার দল, তুই সমর্থন করছো? দেখুন, আমি তুমি সমর্থন করছো? আমি অতুল প্রসাদী লাইন দুটোকে সমর্থন করছি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, ধর্মে মহান হবে, শ্রমিক ঘুরিয়ে নয়, আমি তোমাকে সরাসরি বলছি। আমার সবার আগে আমি সৌমিক রাহা, আমার পরিচয়, আমি সৌমিক রাহা, আমি সনাতনী হিন্দু। আমার কেন লজ্জা? আমার তো লজ্জা নেই। আমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে, মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। আমরা কেন মানুষকে ভালোবাসছি কেন? তার কারণ হচ্ছে আমরা রাজনীতির ময়দানে কিন্তু আমরা রাজধর্ম পালন করছি। ঠিক সেই রাজধর্ম আমাকে সম্প্রীতির বাতাবরণ দিচ্ছে কি? অবশ্যই আমরা সম্প্রীতির কথা বলবো, কিন্তু নিজের ধর্মকে অপমান করে সম্প্রীতির বাতাবরণ। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের উনি কোনো ধর্মই মানেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মানেন সেটা হচ্ছে সুবিধাবাদী রাজনীতির অঙ্ক। না হলে রমজান চলাকালীন কেউ মুসলমান ভাইদেরকে, যারা সকাল থেকে কিছু না খেয়ে ইফতার করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ভালো করে হিজাব খারাপ করতে, কোনো অমুসলমান যে কিনা মূর্তি পূজায় বিশ্বাসী সে কি হিজাব করতে পারে? যারা সকাল থেকে, আপনি এই প্রশ্নের তো উত্তর আপনাকে কোনো মৌলানা দিতে পারবে। যারা সকাল থেকে উপবাসী মুসলমান, তাদের সাথে ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছেন একজন মূর্তি পূজায় বিশ্বাসী, বাড়িতে কিনা কালী পূজা করেন, তিনি শুভেচ্ছা জানাতে পারেন, অতি অবশ্যই সমস্ত কিছু করতে পারেন। কিন্তু যে ধরো এই পুরো বিষয়টা করতে যাওয়ার আগে কি বলছেন? গরু বলছেন, একটা সম্প্রদায়কে গরু বলছেন। এটাও এই ধরনের তোষামতকারী রাজনীতি, এটা মুখ্যমন্ত্রীকেই মানায়। এবং আমরা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের পক্ষে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের পক্ষে। আমরা কোথাও, আমাদের কোনো নেতা বলেনি আমরা ক্ষমতায় এলে মুসলমানদের চাকরি দেব না, কোথাও বলেছে? সৌমিক, আমি একটু তোমায় থামাই। যে কথা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির তোলপাড়, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দেখুন। অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। বলো সৌমিক। বেশ করেছে, ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। বিধানসভার মধ্যে যদি সনাতনীদের অপমান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, এইটা তো বলেনি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো রকম কথা বলেনি, এটা উনি মহিলা বলে এটা অনেক ঠিকঠাক রয়েছে। না হলে এটা কি তোমার হুমকি না ব্যাখ্যা? আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি উনি যা বলেছেন ওটা উনি বলেছেন, আর আমি বলছি, আমি সৌমিক রাহা, ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, আমি বলছি আমাদের সরকারে আসতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আর একবার বিধানসভার মধ্যে উল্টোপাল্টা সনাতনী হিন্দুদের নিয়ে একটা কথা বলে দেখুন, উনাকে আর বাড়ি থেকে বেরোতে হবে না। লক্ষ লক্ষ নাগা সাধু উনার বাড়ির বাইরে, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান, কত পুলিশ আছে, কত পুলিশ দিয়ে মারবে আমাদের দেখিয়ে দিই। সাধু সন্ন্যাসীরা উনার বাড়ি ঘেরাও করব, উনাকে আর বাড়ি থেকে বেরোতে হবে না। এই পরিষ্কার না, আমি সৌমিক তোমায় জিজ্ঞেস করি, তুমি যে এই যে কথা বলছো, এই যে হিন্দুত্ব বাদ দিয়ে, মানে এই যে ধর্মের রাজনীতি, হ্যাঁ, এই ধর্ম মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে তোমাদের কি আর কোনো এজেন্ডা নেই? মানে আমি বলিনি, আমি প্রশ্নটা করিনি, মানে আলটিমেটলি এটাই বোঝাচ্ছে যে এখানে তোমরা পোস্টার দিচ্ছ বিভিন্ন জেলায়, আমরা সে ছবিও দেখিয়েছি, আপনারা দেখেছেন, যে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই। এরকম তো আগে কোনোদিন বাংলা দেখেনি। প্রবাদ আছে, ধর্মের কথা কারা শুনতে চায় না? চোরে শোনে না ধর্মের কথা। তো ধর্মের কথা যদি বলি আমরা, তাহলে তৃণমূল কংগ্রেসের এত আপত্তি হচ্ছে কেন? ধর্মই তো মূল, ধর্ম ছাড়া আজকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আমরা আলাদা হলাম কেন? মমতা ব্যানার্জি কবে সবুজ সাথী সাইকেল দেবে তাই জন্য, কন্যাশ্রী কি প্রকল্প দেবে তাই জন্য, লক্ষ্মীর ভান্ডার দেবে সেই টাকা নেওয়ার জন্য বঙ্গ ভাগ হয়েছিল?
বঙ্গ ভাগ হয়েছিল কেন, ভারত ভাগ হয়েছিল একটাই ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। পরিষ্কার বলা হয়েছিল এই হিন্দু এবং মুসলমান এদের প্রত্যেকটি, অর্থাৎ খাওয়া দাওয়া, আচরণ, পোশাক আশাক কোনো কিছুই একইভাবে থাকতে পারে না। তাই আলাদা রাষ্ট্রের দাবি উঠেছিল, তাই জন্য রাষ্ট্রভাগ হয়েছিল। তাহলে আজকে ধর্ম নিয়ে কথা বলা যাবে না কেন? এবং আমি বললাম এটা কোনো বিজেপির নেতা লেখেনি, অতুল প্রসাদ জি লিখে গেছেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, ধর্মে মহান হবে। মুখ্যমন্ত্রী সব জায়গায় এই কথা বলে না, ধর্ম তো মহান হবে, সব জায়গায় কথা বলে মুখ্যমন্ত্রী। জগৎ মুখ্যমন্ত্রী আগে উনাকে বলুন, মুখ্যমন্ত্রীকে আগে বলুন ধর্মটা একটু শিখতে। উনি বলেন উনি নাকি সবকিছু জানেন। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন সরস্বতী পুজোর মন্ত্র। আমাদের ছোটবেলায় মা বাবারা বলতো পড়াশোনার আগে মা সরস্বতীকে ডেকে, উনি সরস্বতী পুজোর মন্ত্র পড়েন, কুচো যুগ ভুইত। চণ্ডীপাঠ করেন, চণ্ডীপাঠ আপনি পারেন না, করতে হবে না। কে বলেছে রাজনৈতিক মন্ত্রে চণ্ডীপাঠ করতে? এই শ্রীকুমার দা আমাকে সব ভুলিয়ে দিল। এই কথা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় টোটালি, আমি বলতে চাই, কোনো না, উনি হিন্দু ধর্মটা কদিন আগে বলছে, যিনি কিনা এককালে বড় মার পা ধরা ছাড়া কোনো কিছু করতে, বাড়ি থেকে বেরোতে পারতেন না, মটুয়া ভোটের জন্য গিয়ে বড় মার কাছে পড়ে থাকতেন। এখন আমি মতুয়া ভোটে আসবো, সৌমিকে মতুয়া ভোটে আসবো, আমি আসবো সেই প্রসঙ্গে। তার আগে আপনাদের দেখাবো হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর পাল্টা ঠিক কি বলেছিলেন, আপনাদের সামনে রাখবো, দেখুন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন? আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার। শ্রমিক, তোমাদের কিছু বলার আগে মনে রেখো উনি কিন্তু আগে তোমাদের দলে ছিলেন, বলো। ওকে আগে বলতে হতো যে আপনাদের কোনো সাংবাদিক কেন প্রশ্নটা করলো না, আমি তাই ভাবছি। শুভেন্দুবাবুর বলা আর ওর বলার মধ্যে পার্থক্যটা দেখুন। শুভেন্দুবাবু যখন বলছেন পাশে পাশে সমস্ত বিজেপি বিধায়ক দাঁড়িয়ে আছে, আর ও যখন বলছে 42 তো ছাড়ুন, একটাও বিধায়ক ওর পাশে দাঁড়িয়ে নেই। অর্থাৎ ও আগে নিজের আশেপাশটা ভালো করে দেখে নিক। আর আমি একটা কথাই বলবো, 26 যাবে, নির্বাচনের মতন যাবে, এরপরে কিন্তু ওকে এই বাংলাতেই থাকতে হবে। তুমি কাকে বলছো এটা? যিনি এই বড় বড় কথা বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলছেন তো। আহা, ওরকম তো গাড়ির চাকা করাতে দেবেন না বলছেন। ওকে একটা কথা বলে দেবেন, আপনাদের পুরনো ভিডিওটা থাকবে হয়তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই যার সম্পর্কে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ভোটের আগে যে আমাদের বিজেপির এক কর্মীকে ফোন করেছিলেন নন্দীগ্রামে, করে বলেছিলেন দেখো আমাকে এবারের মতন পার করে দাও, এইবারটা জিতিয়ে দাও, আমি তো হেরে যাবো না হলে। তখন বলছি দিদি আপনাকে তো কোনোদিন আসতেই দেখিনি। বলছে না ওরা আসলে আমাকে ঢুকতে দিত না, ওই জন্য আমি যেতে পারতাম না। ওর যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তিনি শুভেন্দু অধিকারীকে এতটাই ভয় পেতেন যে তার জেলায় ঢুকতে পারতেন না। ওকে আগে বলুন যে আগে নিজের একটুখানি দিদিমণির থেকে ক্লাস নিয়ে আসতে, তারপরে সব দেখবেন এই সমস্ত কিছু আশেপাশে একটা লোক দেখাতে পারলো না তো। 42 জন কেন, একটা লোক ওর পাশে এসে দাঁড়াবেও না। তার কারণ প্রত্যেকেরই তো বাংলাতে থাকতে হবে। বিজেপির সরকারটা তো আসবে, অসুবিধা কি আছে, অপেক্ষা করুন না, দেখুন। শাসক দল বলছে তোমাদের ক্যান্ডিডেট দেওয়ার লোক নেই, ক্যান্ডিডেট খুঁজে পাবে না। আমি বলে শেষ করে নিই,
মতুয়া ভোট নিয়ে বলছিল আগে, সেটা শেষ করে নাও তারপরে বলো। আর তারপর তো দল বদল প্রসঙ্গে আসবো। তোমাদের দলের তো লাইন দিয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গেট বন্ধ করে রেখেছি, গেট খুললে তো সঙ্গে সঙ্গে সবাই ঢুকতে শুরু করে দেবে, তো আচ্ছা। লোক পাবে না ক্যান্ডিডেট করার। না না, আমার প্রশ্ন হচ্ছে যে অভিষেক ওই পিসির দরজার সামনে দারোয়ানের মতন দাঁড়িয়ে থাকবে বা ওয়েলকাম জানাবে, না দেবাংশু পাপসের মতন শুয়ে থাকবে, সেটা ওদের একটু কথা বলে ঠিক করে নিতে বলবেন। আর দ্বিতীয় যেটা বলছিলাম, বলছে ক্যান্ডিডেট নেই, তো আমি দুটো এর উত্তর দিই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি দুধে রাজনীতিবিদ, তিনি নাকি এত বৃহত্তর একজন ব্যক্তিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় পৌর নির্বাচন, বিগত লাস্ট পৌর নির্বাচনে নিজের পাড়া থেকে দাঁড় করালেন, নিজের ওয়ার্ড থেকে নিজের ভাইয়ের বউকে, ভাতৃবধূকে দাঁড় করানোর পর সবাই জিজ্ঞাসা করছেন যে কি, তখন বলছেন যে কেন দাঁড় করাতে বাধ্য হলাম, আমি গাড়ি করে যাই যখন পাড়ার লোকেরা এসে গাড়ি ঘিরে ফেলে, বলে হ্যাঁ রে এমন একটা ক্যান্ডিডেট দিয়েছিস যে ঠিক মতন জলটা দিচ্ছে না, কোনো কাজ করছে না, তাই এবার ওকে বদলে দিলাম, এবার আমি আমার বাড়ির বউটাকেই ক্যান্ডিডেট করলাম। অর্থাৎ ভাবতে পারছেন, নিজের পাড়ায় পৌরসভার পরিষেবা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলে লোক নেই, ভাইয়ের বউকে ক্যান্ডিডেট করতে হয়েছে। তারপরেও প্রতিবার লোকসভা ভোট আসে, লোকসভা ভোটে মানুষ সুস্থভাবে ভোট দিতে যায়, মমতা ব্যানার্জি নিজের পাড়ায় হারে, নিজের বুথে হারে, নিজের পাড়ার লোক ভোট দেয় না, বিশ্বাস করে না। তাহলে শ্রমিক শুভেন্দু বাবু তাহলে ভবানীপুর থেকে কন্টেস্ট করবেন, আসবো এই প্রসঙ্গে। তার আগে আপনাদেরকে দেখাবো যে হুমায়ুন কবির কিন্তু যে স্টেটমেন্ট আপনারা শুনলেন, তারপর শৃঙ্খলা কমিটি তাকে শোকজ করে, এবং শোকজ করার পর তিনি ঠিক কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, শুনুন। আমি কোনো কথা বলবো না, দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে, সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে ভীষণ দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দেব কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই। বলো শ্রমিক। না না, এইসব ফালতু লোকের কথায় এত উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। তোমাদের প্রাক্তন, আরে ছিলেন প্রাক্তন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাক্তন, আমাদের সমর্থন না নিলে অটল বিহারী বাজপেয়ী যদি মাথার উপরে হাত না রাখতেন, মমতা ব্যানার্জি আজকে বাড়ি থেকে বেরোতে পারতো না। শুভেন্দু অধিকারী তো তৃণমূলের প্রাক্তন। না না, প্রাক্তন কি আছে, প্রাক্তন মানুষ বর্তমানে বাস করে, প্রাক্তন প্রাক্তনই থাকে। আর বাংলায় একটা জিনিস প্রাক্তন বলতে আমার মনে পড়লো, বাংলার একটা জিনিস খুব দরকার, কি জানেন, বাংলায় সব আছে, আকাশ বাতাস গাছ ফল সব আছে, কিন্তু আমাদের বর্তমানে একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই। এইবারে যেটা দরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জীবিত অবস্থায় নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধবাবু ছিলেন, তিনিও প্রয়াত হয়েছেন। বাংলায় সবই আছে, এবারে একজন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী দরকার। তো মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি বাংলার মানুষকে অপেক্ষা করাবেন না, 26 আসছে, 26-এর মে মাসে এই বাংলা যেটা পেতে চলেছে, মমতা ব্যানার্জির নির্বাচনে অনেক প্রচার থাকতে পারে, আবার নির্বাচনের আগে পা ভাঙতে হাত ভাঙতে, মানে সমস্ত কিছু ভাঙাভাঙি করে তো ওনার মানে নির্বাচনের আগে সারাদিন ধরে হুইল চেয়ারে ঘুরে অনেক নাটক করতে হয়। যাই হোক, এবারে দেখবেন হয়তো বলবে যে এইবারটাই শেষবার, এবার সুযোগ দিন, শেষ সুযোগ দিন, বাংলার গর্ব নতুন করে জেগে উঠবে, বাংলার মেয়ে নতুন করে জেগে উঠবে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, কোনো কিচ্ছুতে ফল হবে না। 2026 মে মাস পশ্চিমবঙ্গ দুটো জিনিস পাবে, নতুন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এবং বাংলার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। না, এটা শাসক দল বলছে দিবা স্বপ্ন। আরে দিবা স্বপ্ন, আমি আসবো তোমার কাছে। তার আগে মুখ্যমন্ত্রী কিন্তু ফুরফুরাতে গেছেন, ফুরফুরা শরীফে গেছেন, আপনারা সেই খবর আমরা আপনাদের দিয়েছি। এবং তার এই ফুরফুরা শরীফে কেন মুখ্যমন্ত্রী হঠাৎ গেলে নানান রকম ব্যাখ্যা আসছে, রাজনৈতিক কি ব্যাখ্যা হতে পারে। বাট এই নিয়ে তুয়া সিদ্দিকী কি বলেছেন, খুব ইন্টারেস্টিং। তুয়া সিদ্দিকী কি বলেছেন শুনুন।
মমতা ব্যানার্জি, এই কি বলে শুভেন্দু অধিকারী, যারা রাজনীতি করে তারা রাজনীতি ফায়দা নেওয়ার জন্য সব জায়গায় যায়। নওশাদ সিদ্দিকী যত জায়গায় গেছে মানে প্রার্থী হওয়ার আগে এই পরে সব রাজনীতি ফায়দা নেওয়ার জন্য গেছে। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফায়দার জন্য যাবে, তো শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফায়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা, এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না। শ্রমিক খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সংখ্যালঘু ভোটের দিকে তোমরা বোধহয় ফিরেও তাকাওনি, ভাবোনি, কোনো পিকচারে নেই, কোনো প্ল্যানিংয়েই নেই, সেখানে কিন্তু তোয়া সিদ্দিকীর এই স্টেটমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বলো। না না, আমি আগেও বললাম, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিশ্বাস কোনোভাবেই কেউই করা যায় না, কেউই করতে পারে না। অর্থাৎ আমাদের দেখুন, আমরা তো সংখ্যালঘু ভোট আমাদের দিকে আসুক আসুক এই ভোটে মানে ভ্যারেন্ডা বাজিয়ে আমরা প্রচার করি না, কিন্তু দেখুন এই জায়গাটায় আমাদেরও খারাপ লেগেছিল। আমিও যখন দেখছিলাম যে আমি তো একজন রাষ্ট্রবাদী, আমি একজন সনাতনী, আমার তো অত্যন্ত, আমি স্বধর্মের স্থিতি, বড় ধর্মের সম্প্রীতি, আমি নিজে কোনোদিন ইফতারে যাই না, কোনো ইফতারে যাই না, কিন্তু আমি ইফতার যারা করেন ওনাদেরকে বিভিন্ন সময় ফল টল ইত্যাদি কিনে পাঠাই। আমার বিভিন্ন জায়গায় আমার যারা মুসলমান বন্ধু বান্ধব রয়েছে তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা থাকে। আমার বিশ্বাস করুন আপনি, আমার খুব কষ্ট হয়েছিল যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজধর্ম পালন করা তার কর্তব্য, তিনি বলছেন যে যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। অর্থাৎ ওদের ধর্মে গরু কিনা হারাম, যাকে কিনা কাটা হয় ইত্যাদির অনেক কিছু রয়েছে। এবং সকাল থেকে রাত্রে পর্যন্ত যারা কিনা ওদের ধর্ম, ওরা মূর্তি পূজায় বিশ্বাস করে না, ওদের ধর্ম ওরা ওদের ধর্মটাতে ওরা যা যা বিশ্বাস করে ওরা সেইভাবে ধর্মাচরণ করে। আমাদের কাছে ওদের ধর্মীয়ভাবে আমাদের একটা বিভেদ থাকতেই পারে, কিন্তু আমাদের মতভেদ আর মনোভেদ, আমাদের তো কোনো মনোভেদ নেই। আমরা ডক্টর এপিজে আব্দুল কালামকে, তাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত এই এনডিএ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার করেছিল, কিন্তু সেখানে আমাদের সেইখানে কোনো ভেদ নেই। কিন্তু এই যে রমজান চলাকালীন এরকম একটা গুরুত্বপূর্ণ সময় ওদেরকে গরু বলে অপমান করা আমারও খুব কানে লেগেছিল। এবার মুসলমানেরা, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, রাষ্ট্রবাদী মুসলমানেরা তো একেবারে, কদিন আগে আমি একজন ইউটিউবার যে চ্যানেল আছে রোজিনা দেবী, উনাকে যেভাবে কলকাতা হাইকোর্টের মধ্যে, তিনি তো একজন রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের যিনি পদ্মশ্রী পেয়েছেন কাজী মাসুম আক্তার, রাষ্ট্রবাদী মুসলমান, এদেরকে যেভাবে প্রতিনিয়ত, এছাড়াও আরো বিভিন্ন, আমি চ্যানেলের নাম জানি, একটা চ্যানেল ছিল আরামবাগ টিভি বলে, তার যিনি কর্ণধার, তাকে পর্যন্ত সেগুলো অন্য ব্যাখ্যা, না ব্যাখ্যার দিনে মুসলমান, যে যদি মুসলমান, এখানে বিষয়টা কি আছে, যদি মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্ম গ্রন্থকে বিশ্বাস করে না, ওদের ধর্মগ্রন্থের নাম আলাদা, আপনারা জেনে রাখুন। ওরা আসলে মমতা নামা আর মমতা চালিসা যেই পড়বে সেই, ওদের মূল ধর্মই হচ্ছে না হিন্দু না মুসলমান, ওরা মমতাপন্থী। বেশ বেশ, ওরা কোনো ধর্মকে শ্রমিক, আমি এবার তোমাকে একটা ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আজকেই আমরা যখন এই অনুষ্ঠান করছি তখনই কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে মুখ্যমন্ত্রীর মিটিং হয়েছে, আমরা প্রত্যেকে জানি, তুমি সেটা জানো, আপনারা প্রত্যেকে জানেন। এখন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, বিজেপি তোমাদের দলের বিরোধী দল নেতা, কিন্তু বলছেন নওশাদ সিদ্দিকী তৃণমূলের বি টিম, নওশাদ সিদ্দিকী তৃণমূলের বি টিম। অন্যদিকে বিজেপির বি টিম নওশাদ সিদ্দিকী, এটাও কিন্তু বলছে, এই ন্যারেটিভও কিন্তু বলছে তৃণমূল। তাহলে এ টিম কারা শ্রমিক? এ টিম কারা? দেখুন বাংলা, যদি নওশাদ বি টিম হয় আইএসএফ, এ টিম কারা? আইএসএফ তো অতি অবশ্যই তৃণমূলের বি টিম, এটা তো পরিষ্কার হয়ে গেছিল কবে থেকে, যবে এই নওশাদ সিদ্দিকী কথা দিয়েছিল রাজ্যের মানুষকে যে ডায়মন্ড হারবার থেকে চিন্তা করবেন না, এবার আমি নির্বাচন লড়ব, খুব তাড়াতাড়ি বলবে। তারপরে সেই বলার পরে রাজ্যের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে নওশাদ সিদ্দিকী। কথা বলার পরে কি এমন ঘটনা ঘটলো যে সেই সিদ্ধান্ত বদল, কত টাকার বিনিময়ে সিদ্ধান্ত বদল হয়েছিল, সেই টাকার রফাটা কি ঠিক মতন হয়নি বলে আবার নতুন রফা করার জন্য
জন্য, বিধানসভায় রফা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হয়েছে। এবং বামেরাও কিন্তু বাংলায় মাথায় রাখবেন, বাংলায় মমতা বিরোধী বা এই সরকার বিরোধী যদি কেউ থেকে থাকে সাধারণ মানুষ বুঝে গেছে, এবং সেই কারণে সাধারণ মানুষ বামেদের শূন্য করে, এই ধরনের লোকেদেরকে শূন্য করে আজকে আমরা প্রথমবার ইতিহাসে ৭৭টা আসন নিয়ে বিরোধী দলের তকমা পেয়েছি। মমতা ব্যানার্জির দয়ার দানে পাইনি আমরা, সাধারণ মানুষ ২,২৮,০০,০০০ ভোট মানুষ আমাদেরকে বিশ্বাস করেছেন। বাকি যারা বামেদেরকে বিশ্বাস করেছেন বা অন্যান্য দলকে বিশ্বাস করেছেন, তাদের যদি ভোট আমাদের দিকে আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাদুস্ত হতো, আজকে আমরা সরকারে থাকতাম। কিন্তু বিশ্বাস করুন, আগামী দিনের সরকার, আমি আবার বলছি, বাংলা দুটো নতুন জিনিস পেতে চলেছে। বাংলা পেতে চলেছে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, বাংলা পেতে চলেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী। শ্রমিক, অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য। আমরা পরবর্তীকালে তোমাকে আবার আমাদের নির্বাচনী অনুষ্ঠানে ডাকবো। আমাদের সময় সংক্ষিপ্ত, তাই আমরা আর গভীরে গেলাম না। কিন্তু আমরা মোটামুটি আজকের পর্বে কি বলছে বাংলার, আপনারা এই হিন্দুত্ব নিয়ে যা চলছে এ বোধহয় বঙ্গ রাজনীতি কোনো দিন দেখেনি, এই প্রথমবার দেখছে। সুতরাং এই উত্তপ্ত পরিস্থিতি আমরা চাই যে এর ভবিষ্যৎ কি হয় আপনারাই ঠিক করবেন, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে কিন্তু আপনারাই ডিসাইড করেন যে আপনাদের সমর্থন আপনারা কাকে জানাচ্ছেন। কি বলছে বাংলার অন্যান্য পর্ব চলতে থাকবে, আর আপনারা দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।